ঘড়িতে বাজছে ৩:৩৫। এখনও ভোরের আলো ফোটেনি। আমার স্নান সেরে ওকে ডাকলাম। প্রথমে একটু কান্নাকাটি করলেও পরে উঠে স্নান সেরে মৌনিশাও রেডি হয়ে গেছে। রবীন্দ্রনাথের জীবনী প্র্যাকটিস করে নিচ্ছে। সকাল হয়ে গেছে, এবার আমরা বেরোবো। মৌনিশা যেন ভালোভাবে পারফর্ম করতে পারে তার জন্য গণেশ ঠাকুরকে ও সরস্বতী মাকে প্রণাম করে নিচ্ছে। এই ফুল গাছটি আমাদের বাড়ির কাছেই। এই সময় অনেক ফুল ফোটে, দেখতে দারুণ সুন্দর লাগে। মাথাভাঙ্গা শহরটা ভীষণ পরিষ্কার ও পরিচ্ছন্ন, সব জায়গাতেই সুন্দর সুন্দর গাছপালা লাগানো। ঘড়িতে বাজছে ৫:১৫। প্রত্যেকের হাতে একটা করে চিরকুট ধরিয়ে দিচ্ছে। এই চিরকুটের পেছনে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী, যেটা পড়ে আমাদের বলতে হবে তার সারমর্ম। এবং সামনে আছে গাড়ির নাম্বার, কে কোন গাড়িতে বসবে কারো যেন অসুবিধা না হয় সেই মতন করেই চিরকুটগুলো বানিয়েছে। আজ ৮ই মে, বাংলায় ২৫শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। সেই উদ্দেশ্যেই আমরা রওনা দিয়েছি কালিম্পংয়ের দিকে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আর রবীন্দ্রনাথ ঠাকুরের গান হবে না তা কি কখনো হয়? তাই আমরা গাড়িতে গান করতে করতেই পৌঁছে গেলাম আম্বিয়ক। এখানে বসেই সবাই টিফিন করে আবার রওনা দিল কালিম্পংয়ের উদ্দেশ্যে। এই আম্বিয়কেই দেখা হয়ে গেল জলপাইগুড়ির একটা টিম গানের তরী। তারাও আমাদের সাথে যাচ্ছে কালিম্পংয়ে রবীন্দ্র জয়ন্তী পালন করতে। কালিম্পংয়ের রাস্তার দুধারে এত সুন্দর সুন্দর কাগজ ফুল, বিভিন্ন রঙের কাগজ ফুল আর ঝাঁকে ঝাঁকে গোলাপ। এত স্পিডে গাড়ি চলছিল যে সব ফুলগুলোকে ক্যামেরাতে বন্দি করা হয়নি। কালিম্পং শহর থেকে দক্ষিণ দিকে রিংকিংপিং রোড ধরে ২-৩ কিলোমিটার পশ্চিমে এগোলেই গৌরীপুর হাউস। এই যে টুপি পরা ভদ্রলোকটিকে দেখতে পাচ্ছেন, ইনি সুভাষ ঘিসিংয়ের সময়কালে চেয়ারম্যান ছিলেন। পরপর দুবার অর্থাৎ ১৫ বছর কালিম্পংয়ের চেয়ারম্যান ছিলেন। এই ভদ্রলোকটির নাম হচ্ছে সিকে কুমাই। তার পাশে যে একজন মহিলাকে দেখতে পাচ্ছেন, উনি একজন স্কুল টিচার, তার সাথে একজন সমাজসেবিকাও। এই সিকে কুমাই স্যার আমাদের ওয়েলকাম করার জন্য গৌরীপুর হাউসে দাঁড়িয়েছিল। উনি পেশায় একজন অ্যাডভোকেট কালিম্পং ডিস্ট্রিক্ট কোর্টের। মাথাভাঙা থেকে একজন দিদি আমাদের সাথে গেছিল, তারই মামা হয়। মৌনিশা এখন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী বলে শোনাচ্ছে, সবাই মন দিয়ে শুনছেও। আমরা প্রতিদিন কত জল অপচয় করি, কিন্তু কালিম্পংয়ে সপ্তাহে প্রায় ১৫০০ টাকার জল কিনতে হয়। ২০০০ লিটার জলের দাম ৭০০ টাকা, আর সেটা চলে মাত্র ২ থেকে ৩ দিন। মাথাভাঙা থেকে লাভার দূরত্ব ৩ ঘন্টা ৫৮ মিনিট, আর লাভা থেকে কালিম্পংয়ের দূরত্ব ১ ঘন্টা ১২ মিনিট। সকাল ৬টায় গাড়ি ছাড়লো আমাদের, গিয়ে পৌঁছালাম ১২টার দিকে। এই জার্নিতে মোটামুটি সবাই ক্লান্ত হয়ে গেছে, কারো ঘুম হয়নি আগের দিন রাত্রে। এখন যেই বাড়িটি দেখছেন, এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গৌরীপুর হাউস। আমাদের এবছরের রবীন্দ্র জয়ন্তী এই গৌরীপুর হাউসেই পালন করা হয়েছে। সবাই নাচ গান ছড়া পরিবেশন করছে। সত্যি কথা বলতে আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আমি রবীন্দ্রনাথের গৌরীপুর হাউসে গিয়ে রবীন্দ্র জয়ন্তী পালন করতে পারবো। আমার জীবনের আরেক নতুন অভিজ্ঞতা। এত সুন্দর কাটলো দিনটি, ধারণার বাইরে। একসময় গৌরীপুর হাউসের মালিক ছিলেন বাংলাদেশের ময়মনসিংহ জেলার বাসিন্দা ব্রজেন্দ্র কিশোর রায়চৌধুরী। ১৯৩৮ থেকে ১৯৪০ খ্রিস্টাব্দ এই সময়ের মধ্যেই গৌরীপুরের বাড়িতে পা রেখেছিলেন বিশ্বকবি। মোট ৪ বার এই বাড়িতে পা রেখেছিলেন। শেষবার ১৯৪০ সালের ২৯শে সেপ্টেম্বর রবীন্দ্রনাথের ৮০তম জন্মদিন এই বাড়িতেই পালন করা হয়। এই যে গাছটিতে আমি মাথা ঠেকিয়ে ফটো তুলেছি, ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে এটি অনেক পুরনো গাছ, কারণ এই গাছটি রবীন্দ্রনাথ ঠাকুর নিজে হাতে এখানে রোপণ করেছিলেন। তথ্য বলছে রবীন্দ্রনাথের ৮০তম জন্মদিনে নিজের
কবিতা কালিম্পংয়ের এই গৌরীপুর হাউস থেকেই টেলিফোনের মাধ্যমে আবৃত্তি করেছিলেন বিশ্বকবি, যা সরাসরি সম্প্রচারিত হয়েছিল আকাশবাণীতে। মুহূর্তের মধ্যে জুড়ে গিয়েছিল কলকাতা কালিম্পং। এই কথাগুলো বলতে বলতেই আমার গা কাটা দিয়ে উঠল। সেই দিন রাত্রেই আমরা আবার পালন করেছি রবীন্দ্র জয়ন্তী, হোটেলের মধ্যেই, হোটেলের ছাদে। সারাটা দিন রবীন্দ্রনাথকে ঘিরে, তার আবৃত্তি, তার গান, এইভাবেই কাটলো আমাদের 25শে বৈশাখ। কোনোদিনও ভাবতে পারিনি আমার জীবনে এরকম একটা সুন্দর মুহূর্ত, সুন্দর সন্ধ্যা কাটাতে পারবো। এইসব করতে করতে রাত 10টা 15 বেজে গেছে। সবাই রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমোতে যাবে, কারণ পরের দিন সকাল 9টাতেই চেক আউটের টাইম। রাতের খাবারে ছিল ভাত, চিকেন, আর যারা রুটি খেয়েছে তারা রুটি আর চিকেন। সকাল হয়ে গেছে, জানলা থেকে দাঁড়িয়ে পাহাড় দেখছি। বাড়িতে তো ঘুমের থেকে উঠেই রান্নাঘরের মুখ দেখতে হয়, তাই একটু অন্যরকম অনুভূতি নেওয়ার চেষ্টা করলাম আর কি। তারপর সকাল 5:30টার দিকে স্নান টান সেরে ভোরের আলোতে ছাদ থেকে পাহাড়কে কেমন দেখতে লাগে সেটাই দেখে নিচ্ছিলাম। আগের দিন দেখা হয়নি। আগের দিন আমরা এসেই কোনো মতনে রেডি হয়েই আমরা গৌরীপুর হাউসে রবীন্দ্র জয়ন্তী পালন করতে চলে গেছিলাম। জানি আর একটু পরে বাড়ি চলে যাব, তাই ছাদ থেকে পাহাড়কে ভালোভাবে দেখছিলাম। এই কাকিমণি আর ওই দিদিটা দুজন মিলে এরা সকালবেলায় ঘুরতে বেরিয়ে পড়েছিল। আমার আর যাওয়া হয়নি, কারণ মৌনিশা তখন ঘুমে বিভোর ছিল। এই জায়গাটির নাম হচ্ছে পাইন ভিউ। আমরা যেই হোটেলটিতে ছিলাম সেখান থেকে 5 মিনিটের দূরত্বেই এই পাইন ভিউ। এটাকে ক্যাকটাসের নার্সারি বলা হয়। পৌনে 8টা বাজে। এবার মৌনিশাকে ডেকে তুলতে হবে। ঘুমের থেকে উঠেই পাহাড় দেখে দেখে চা খাচ্ছে। এখন যেই পাতাটাকে আমি দেখাবো, এটা হচ্ছে রবীন্দ্রনাথের নিজে হাতে লাগানো সেই গাছের পাতা। সেই দিদির মামা সিকে কুমাই আমাদের সবার জন্য উত্তরীয় নিয়ে এসেছে, সবাইকে গলায় পরিয়ে দিয়েছে। লোকটা এত মিশুকে, এত বড় একজন মানুষ, দেখলে বোঝাই যায় না। এই দিদির মামা বলছে, আমি বাংলা সবটা বুঝতে পারি, কিন্তু বলতে পারি অল্প অল্প। সব থেকে মজার ব্যাপার হলো উনি কাতলা মাছকে কতলা মাছ বলে। এটা শুনে সবাই হাসছিল। পাহাড়ের ফুলগুলো আপনাদেরকে দেখাই। পাহাড়ে গিয়ে ফুলের ছবি তুলবো না, এটা কখনো হতেই পারে না। আমি কালিম্পংয়ে গিয়ে সব থেকে বেশি রকম ভ্যারাইটিসের ফুল দেখতে পেলাম, আমি যেটা দার্জিলিংয়ে বা অন্যান্য জায়গায় গিয়ে দেখতে পাইনি। রাস্তার মধ্যে থোকা থোকা লাল রঙের বড় বড় গোলাপ, কি অপূর্ব দেখতে। মেঘগুলো পাহাড়ের গায়ে ভেসে আছে। এখন বাজে দুপুর 2:45। আমরা সকালে শুধু চা বিস্কুট খেয়েই বেরিয়ে পড়েছিলাম। তারপর একেবারে দুপুরের খাওয়া খেয়ে বাড়িতে ফিরলাম। সবাই খুব মন দিয়ে খাচ্ছে। সমতলে নামার পর মৌনিশার একটু হাসি মুখটা দেখতে পাওয়া গেছে। সারা রাস্তা যাবার সময় যেরকম বমি করেছে, আসার সময়ও তাই। যাই হোক, আমরা মাথাভাঙ্গা পৌঁছে গেছি। ধন্যবাদ। ব্লগটি এখানেই শেষ করছি।